গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে আমাদের আজকের নিবেদন বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা অর্জুন মণ্ডল। কড়া নাড়ার শব্দে বসলাম। শীতকালে এত রাত্রে কে এলো আবার? কে? আমি কপাট খোলো। খুললাম। সুইচ টিপে বারান্দার আলোটা জ্বাললাম। দেখি খরবকা একটি বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। আজানুলম্বিত গলাবন্ধ খদ্দরের কোট গায়ে, মাথার সামনের দিকটা কেশ বিরল, চোখ নিষ্প্রভ, ভুরুতে পাক ধরেছে, সমস্ত মুখে বলিরেখা, সামনে গোটা 2 দাঁত নেই। আমার চিঠি পাওনি নিশ্চয়ই? না। চিতোয়া পোস্ট করেনি তাহলে? শালা ডাকু, নিজের হাতে পোস্ট করলে ঠিক হতো। তাকে দেয়াই ভুল হয়েছিল। ভুল এই জীবনটা ভুল করতে করতেই কাটল বীরেনবাবু। হঠাৎ অর্জুন কাকাকে চিনতে পারলাম আমি। ক্ষুব্ধ কণ্ঠস্বরে চিনিয়ে দিলে তাকে। বহুদিনের জবনিকা সরে গেল যেন। অর্জুন কাকা, হঠাৎ এত রাত্রে কোথা থেকে? তীর্থে যাচ্ছি। ভাবলাম তোমার সঙ্গে একবার দেখা করে যাই। শহরের জিনিসপত্র কিনতে হবে কিছু। তোমাকে এত রাত্রে ঘুম ভাঙিয়ে কষ্ট দিলাম বোধহয়। আমার ধারণা ছিল তুমি চিঠি পেয়েছ। না, তার জন্যে কি হয়েছে? হয়নি কিছু। তোমার কাছে খবর না দিয়ে আসবার জোরও আমার আছে। কিন্তু চিতুয়াটার কথাই ভাবছি। এইসব ছোটোখাটো ব্যাপার থেকেই মানুষের ভবিষ্যৎ বোঝা যায় কি না? অর্জুন কাকা মাঝে মাঝে কথাবার্তাতেও শুদ্ধ ক্রিয়াপদ ব্যবহার করেন। বোঝা দিব এসব নিয়ে আগে কত হাসাহাসি করেছি আমরা। ডাকের গোলমাল হয়েছে হয়তো। না, ও কথা মানব না আমি। অর্জুন কাকা বারান্দা থেকে নেমে গেলেন এবং গাড়ি থেকে নিজেই নিজের জিনিসপত্র নামাতে উদ্যত হলেন। আপনি ছেড়ে দিন না, গাড়োয়ানি নামাবে ক্ষণ। কেন ওকে বেশি পয়সা দিতে যাব মিছামিছি? মিছামিছিও অর্জুন কাকার বিশেষত্ব। দাঁড়ান, আমার চাকরটাকে ডাকি তাহলে। চাকরকেই বা ডাকবে কেন? আমার গায়ে জোর নাই নাকি? অবলীলাক্রমে নামিয়ে ফেললেন সব। বিছানা প্রকাণ্ড একটা তোরঙ্গ, লোহার উনুনও একটা। চুক্তিমাফিক গাড়োয়ানকে পাই পয়সা মিটিয়ে দিয়ে আমার দিকে ফিরে বললেন, কোন ঘরটায় শুভ? বাইরের দিকে খালি ঘর ছিল একখানা, তাতে একটা চৌকিও ছিল। সেটাই খুলে দিলাম। অর্জুন কাকা বললেন, যাও তুমি শুয়ে পড়ো এবার, অনেক রাত হয়েছে। আমি এই চৌকির উপর নিজেই বিছানা বিছিয়ে নিচ্ছি, তুমি যাও। আপনার খাওয়া দাওয়া? রাত্রে আমি কিছু খাই না। 2-4খানা লুচি টুচি ভেজে দিক না, কি আর এমন রাত হয়েছে? বিছানা পাততে পাততে অর্জুন কাকা বললেন, তোমার সঙ্গে কি আমি লৌকিকতা করছি? চুপ করে রইলাম। হঠাৎ ঘাড় ফিরিয়ে বললেন, চিতুয়া এবারও ম্যাট্রিক পাশ করতে পারেনি, বুঝলে? ও, নিজেই ভুগবে শালা, আমার কি? চুপ করে দাঁড়িয়ে রইলাম। যাও, আর রাত করো না, শুয়ে পড়ো। সত্যি কিছু খাবেন না? দেখো, বেশি যদি পিড়াপিড়ি করো, বিছানাপত্র গুটিয়ে নিয়ে স্টেশন প্ল্যাটফর্মে চলে যাব তাহলে। বুঝলাম অর্জুন কাকা বদলাননি। আর দ্বিরুক্তি না করে শুতে চলে গেলাম। শুলাম বটে, কিন্তু ঘুম এলো না। অর্জুন কাকার কথাই ভাবতে লাগলাম। অর্জুন কাকার কথা বাবার মুখে খানিকটা শুনেছি, নিজেও দেখেছি খানিকটা। আশ্চর্য জীবন লোকটার। স্বাধীন দেশে জন্মালে দিগ্বিজয় করতে পারতেন। এদেশে কিছু হল না। জাতে জেলে 40 বছর পর্যন্ত সম্পূর্ণ নিরক্ষর ছিলেন। মাথায় করে মাছের ঝুড়ি বয়ে নিয়ে এসে হাটে বেচতেন, আমাদের বাড়ির সামনে। আমাদের বাড়ির ঠিক সামনেই হাট বসত। অর্জুন কাকার সঙ্গে আমাদের প্রথম পরিচয়ের দৃশ্যটা এখনও আমার মনে আছে। হাটে প্রচণ্ড একটা গোলমাল উঠল একদিন। চিৎকার চেঁচামেচি কলরব আর্তনাদে সমস্ত জনতা ক্ষুব্ধ হয়ে উঠল যেন। একটা জায়গায় ভিড়টা জমাট বেঁধে গেল। মনে হতে লাগলো তার কেন্দ্রে ভয়াবহ কি যেন একটা হচ্ছে। হঠাৎ ভিড় ঠেলে অর্জুন কাকা বেরিয়ে এলেন।
তার বগলে একটা রুই মাছ। বাবা হাসপাতালের বারান্দায় বসে কাজ করছিলেন। অর্জুন কাকা ছুটে এসে মাছটা দড়াম করে সামনে ফেলে বাবার পা দুটো জড়িয়ে ধরলেন। আমায় বাঁচান আপনি ডাক্তারবাবু, শালার আমার সব কেড়ে নিচ্ছে। বাবা শশব্যস্ত হয়ে উঠলেন। কি কেড়ে নিচ্ছে? কারা? জমিদারের সিপাহীরা মাছ কেড়ে নিচ্ছে আমার। রোজই নেয় কিছু কিছু। আজ এই বড় রুইটা নিতে যাচ্ছিল। দেব না বললাম তো মারলে এক চড়। আমিও ঘুরিয়ে এক চড় মেরেছি শালাকে। গুরুতর ব্যাপার। প্রবল প্রতাপান্বিত জমিদারের বিরুদ্ধে সামান্য জেলের এই বিদ্রোহ হেসে উড়িয়ে দেবার মতো তুচ্ছ ঘটনা নয়। বাবা একটু বিব্রত হলেন। সামান্য অবাধ্যতার জন্য এই জমিদার একজন গরিব প্রজার ঘর জ্বালিয়ে দিয়েছেন কিছুদিন আগে। আচ্ছা, তুমি চুপ করে বসো এখানে। বাবার পা ছেড়ে অর্জুন কাকা এক কোণে গিয়ে বসলেন। সিপাহী দুজনে এলো প্রায় সঙ্গে সঙ্গেই। বাবা জিজ্ঞেস করলেন, এর মাছ কেড়ে নিচ্ছিলে কেন তোমরা? ऐसा तो रेयाज है हुजूर, महीना में एक ठो बड़ा मछली तो उसको देना ही चाहिए। नहीं देगा। কোন থেকে গর্জন করে উঠলেন অর্জুন কাকা। সিপাহীদের চক্ষু অগ্নিবর্ষণ করতে লাগল। ডাক্তার বলে বাবাকে ইতর ভদ্র সকলেই খাতির করত, তাই সিপাহীরা আত্মসম্বরণ করে দাঁড়িয়ে রইল। বাবা সিপাহীদের বললেন, আচ্ছা তোমরা যাও, তোমাদের মালিককে যা বলবার আমি বলবো। ওকে তোমরা কিছু বলো না এখন। সিপাহীরা চলে গেল। জমিদারও বাবাকে খুব খাতির করতেন। অর্জুন কাকার কিছু হল না। বাবার খাতিরে জমিদার তার মাছ নেওয়াই মাপ করে দিলেন। অতিশয় সামান্য ব্যাপার। জমিদাররা মানির মান রাখবার জন্যে হামেশাই এরকম করে থাকেন। অর্জুন কাকার কিন্তু তাক লেগে গেল। অত বড় দুর্ধর্ষ রাবণ মিশির লিকলিকে রোগাই ডাক্তারবাবুটির কাছে একেবারে কেঁচো। বিদ্যার কি প্রতাপ! কি হবে পয়সায়, কি হবে জমিদারিতে? বিদ্যাই আসল জিনিস। বশিষ্ঠের তপবল দেখে বিশ্বামিত্রের যে অবস্থা হয়েছিল, অর্জুন কাকার অনেকটা তাই হল। উক্ত ঘটনার দিন 7 পরে অর্জুন কাকা একদিন এসে কাঁচুমাচু হয়ে বাবাকে বললেন, আমার একটা আর্জি আছে ডাক্তারবাবু। কি বলো? আমি কিছু লেখাপড়া করতে চাই, আপনি আমাকে সাহায্য করুন। এইবার বাবার তাক লাগল। তুমি লেখাপড়া করবে? তা তোমার সংসার দেখবে কে? আমার স্ত্রী। আমার জমি জমা কিছু আছে। আমার স্ত্রী ধান কুটে ছাতু পিষে চলে যাবে কোনো রকমে। আমিও রোজগার করব কিছু। কটি ছেলে পেলে তোমার? 7টি মেয়ে, ছেলে নাই। বাবার হাসি পাচ্ছিল, কিন্তু অর্জুন কাকার চোখে জ্বলন্ত আগ্রহ দেখে হাস্য সংবরণ করতে হল। পড়াশোনা করবে সে তো ভালো কথা, কিন্তু করবে কি করে? স্কুলে তো আর নেবে না তোমায়। নেবে না? এই বয়সিকার স্কুলে নেয়? তবু আমি পড়ব, আপনি যদি একটু দয়া করেন তাহলে হয়। কি করব বলো? আপনার চরণে যদি একটু আশ্রয় দেন। আপনার হাতে আমি ছোট কুঁড়ে বেঁধে থাকব, আর আপনার ছেলেদের কাছেই পড়ব, তাদের পুরনো বইটই নিয়ে। বাবা একটু চুপ করে রইলেন। অর্জুন কাকার আগ্রহ দেখে তিনি তাকে নিরস্ত করতেও পারলেন না, অথচ এরকম একটা অসম্ভব প্রস্তাবে সায় দিতেও কেমন যেন লাগছিল তার। একটু চুপ করে থেকে শেষে দ্বিধা ভরে বললেন, বেশ, পারো তো, আমার আপত্তি কি। তার পরদিন বাঁশ, খড়, দড়ি, কাটারি, শাবল, কোদাল নিয়ে অর্জুন কাকা এসে পড়লেন। দেখতে দেখতে ছোট কুঁড়ে ঘরটি বানিয়ে ফেললেন। আমরা খুব উৎসাহিত হয়ে পড়লাম, আর সেদিন থেকে তিনি হলেন আমাদের অর্জুন কাকা। আমাদের যে মাস্টারমশাই পড়াতেন, তিনি অর্জুন কাকার অক্ষর পরিচয় করিয়ে হাতে খড়ি দিয়ে দিলেন। আমাদেরই প্রথম ভাগ এবং ফার্স্ট বুক নিয়ে তার পড়া শুরু হয়ে গেল। কিন্তু দেখতে দেখতে আমাদের ছাড়িয়ে গেলেন তিনি। অর্জুন কাকা খুব ভোরে উঠতেন, এত ভোরে যে আমরা টেরই পেতাম না। আমরা উঠে দেখতাম তিনি কাজে বেরিয়ে গেছেন। মজুরের কাজ করে বেড়াতেন দিনের বেলায়, যা পেতেন স্ত্রীকে দিয়ে আসতেন। ফিরতেন বিকেলে। বিকেলে এসেই তিনি খাওয়া দাওয়া করতেন। প্রায় রাঁধতেন না। দই, চিড়ে, কলা প্রিয় খাদ্য ছিল। ছাতু খেতেন কখনো কখনো,
খেয়ে উঠেই হাতের লেখা লিখতেন দিনের আলো থাকতে থাকতে। সন্ধ্যা হলে প্রদীপ জেলে পড়তে বসতেন। রেডির তেলের বেশ বড়সড় একটা প্রদীপ ছিল তার। ভোরে কাজে বেরোবার আগে তিনি যে পড়াটা পড়তেন তা আমরা দেখতে পেতাম না, কিন্তু সন্ধ্যাবেলা যেভাবে পড়তেন তার থেকে তা আন্দাজ করে নেওয়া অসম্ভব ছিল না। শিরদাঁড়া একটু বেঁকতে দেখিনি, টেবিল চেয়ার ছিল না, আমাদের মতো চাপটালি খেয়েও বসতে পারতেন না তিনি, উবু হয়ে বসতেন। সামনে থাকত একটা কেরোসিন কাঠের বাক্স, তার উপর খবরের কাগজ পাতা, তাতেই একটি ছোট ইটের উপর তিনি প্রদীপটি রাখতেন। সেই কেরোসিন কাঠের বাক্সটি একাধারে ছিল তার টেবিল এবং শেলফ। নিচের ফাঁকটায় তার বই, খাতা, দোয়াত, কলম থাকত। কি সুন্দরভাবে যে গুছিয়ে রাখতেন সেগুলিকে! খাগের কলম, পেন্সিলটি নিখুঁতভাবে কাঁটা। আমার পেন্সিল কলমও তিনিই বেড়ে দিতেন। পেতলের দোয়াতটি ঝকঝক করত। প্রত্যেক বইয়ে কি সুন্দর মলাট দিতেন। কিছুক্ষণ পড়বার পরই কিন্তু তার ঘুম পেত, কিন্তু ঘুমের কাছে আত্মসমর্পণ করবার লোক অর্জুন কাকা নন। উঠে চা করতেন ঘুঁটের উনুন জেলে। ঘুঁটের ধোঁয়ায় শুধু ঘুম নয়, মশাও পালাত। এক ঘটি চা খেতেন তিনি, এক আধ কাপ নয়। রাত্রে আর কিছু খেতেন না। চা খেয়ে আবার শুরু করতেন পড়া। কিছুক্ষণ পরে আবার ঢুল ধরত। চোখে সর্ষের তেল দিতেন, মাথার চুল ধরে টানতেন, ঠাস ঠাস করে নিজের গালে চড়ও মারতেন কখনো কখনো। আমরা হাসতাম, কারণ অর্জুন কাকার সাধনার ঠিক স্বরূপটি বোঝবার বয়স আমাদের তখনও হয়নি। এখন বুঝতে পারি, পুরাকালের শিক্ষার্থী যেমন গুরুগৃহে বাস করে অধ্যয়ন করত, অর্জুন কাকাও তেমনি আমাদের বাড়িতে থেকে পড়তেন। অর্জুন কাকার গুরুস্থানীয় হবার মতো লোক অবশ্য কেউ ছিল না। তিনি নিজেই নিজের গুরু ছিলেন, কিন্তু তার মনোভাব ছিল সেকালের বিদ্যার্থীদের মতো। ওরকম নিষ্ঠা আর কোথাও দেখিনি। মাঝে মাঝে দু একদিনের জন্য বাড়ি যেতেন অবশ্য, কিন্তু তার দু একদিনের জন্যই। মাসের অধিকাংশ দিনই পড়াশোনা করতেন তার কুঁড়ে ঘরে বসে। এইভাবে বছর দেড়েকের মধ্যে বাংলায় সীতার বনবাস এবং ইংরেজিতে রয়্যাল রিডার নম্বর 4 পর্যন্ত পড়ে ফেললেন তিনি। আরও শিখলেন কিছু কিছু। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ত্রৈরাসিক বেশ কষতে পারতেন। তার উৎসাহ দেখে স্কুলের মাস্টার, পণ্ডিত সবাই সাহায্য করতেন তাকে। অর্জুন কাকা বিনামূল্যে কারো সাহায্য নেবার লোক নন। নানাভাবে প্রতিদানও দিতেন তিনি। দইটা, মাছটা, কলাটা, মূলোটা তো দিতেনই, সেবাও করতেন। কারো পা টিপে দিতেন, কারো কাপড় কেচে দিতেন, কারো বাজার করে দিতেন। কিছুতেই আপত্তি ছিল না তার। এইভাবে হয়তো আরও কিছুদিন চলত, কিন্তু হঠাৎ একদিন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে সব ওলটপালট হয়ে গেল। হাসপাতাল পরিদর্শন করতে এক সাহেব সিভিল সার্জন এলেন একদিন। সকালে স্টেশনের কুলি তার জিনিসপত্র বয়ে এনেছিল, কিন্তু সন্ধ্যাবেলা ফেরবার সময় জিনিস বইবার লোক পেলেন না সাহেব। হাসপাতালের চাকরটা অসুস্থ, আমাদের চাকরও বাড়ি গিয়েছিল। কাছে কুলি জাতীয় কাউকে না পেয়ে সাহেব এবং বাবাও বিপন্ন বোধ করছিলেন। স্টেশন বেশ একটু দূরে। সাহেবের মালও নেহাত হালকা নয়। অর্জুন কাকা নিজের কুঁড়ে ঘরের দাওয়ায় বসে দড়ি পাকাচ্ছিলেন। অবসর সময় তিনি বসে বসে দড়ি পাকাতেন এবং প্রতি হাটে তা বিক্রি করতেন। বাবা গিয়ে তাকে বলতেই তিনি সাহেবের জিনিস বয়ে নিয়ে যেতে তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন। শুধু তাই নয়, এগিয়ে এসে সাহেবকে সালাম করে বললেন, ইয়েস স্যার, আই শ্যাল ক্যারি ইউর থিংস মোস্ট গ্ল্যাডলি। অর্জুন কাকার মুখে সাহেব ইংরেজি শুনবেন প্রত্যাশা করেননি। শুনে অবাক হয়ে গেলেন। বাবার মুখে অর্জুন কাকার ইতিহাস এবং অধ্যাবসায়ের গল্প শুনে আরও মুগ্ধ হলেন। স্টেশনে মালপত্র নামাতেই সাহেব তাকে একটি টাকা দিতে গেলেন। অর্জুন কাকা পুনরায় সেলাম করে বললেন, থ্যাংক ইউ স্যার, আই এম এ লেবারার নো ডাউট, বাট আই শ্যাল নট অ্যাকসেপ্ট এনিথিং ফ্রম ইউ। বিস্মিত সাহেব প্রশ্ন করলেন, ওয়াই? ইউ আর ডক্টর বাবুস অনার্ড গেস্ট। সাহেব অত্যন্ত খুশি হয়ে গেলেন। অর্জুন কাকা জিনিসপত্র নামিয়ে চলে যাবার পর সাহেব বাবাকে বললেন, ও যদি চায় আপনি ওকে অ্যাপ্রেন্টিস ড্রেসার হিসেবে ভর্তি করে নিন। কিছুদিন পর পরীক্ষা দিয়ে পাকা ড্রেসার হোক, তারপর ওকে আমি কম্পাউন্ডারি পড়বার জন্য স্কলারশিপ জোগাড় করে দেব।
খবরটা শুনে অর্জুন কাকা অবাক হয়ে গেলেন এবং একটু দমেও গেলেন। একাগ্র চিত্রে তিনি যে পথে সবেগে চলেছিলেন হঠাৎ বাধা পেয়ে এবং সে বাধা দূরতিক্রম্য অনুভব করে, স্বয়ং ডাক্তারবাবু যখন তাকে ড্রেসার হতে বলেছেন তখন তার দূরতিক্রম্য ছাড়া আর কি। অর্জুন কাকার এমন অদ্ভুত একটা ভাবান্তর হল যা প্রায় অবর্ণনীয়। হতাশা, জেদ, বাধ্যতা, আত্মসমর্পণ, ক্ষোভ এবং এই সবটার জন্য দায়ী যে অদৃশ্য শক্তি, তার বিরুদ্ধে আক্রোশ সমস্তটা সমবেতভাবে ফুটে উঠল তার চোখে মুখে। ইতিপূর্বে তার মুখের এরকম ভাবান্তর আরও কয়েকবার লক্ষ্য করেছিলাম আমি। অর্জুন কাকা আমাদের কাছে অত্যন্ত কৌতূহলোদ্দীপক ব্যক্তি ছিলেন। তিনি যখন তার ঘরে একা থাকতেন আমি মাঝে মাঝে ফুটো দিয়ে তাকে লক্ষ্য করতাম। তার দরমার ঝাঁপে অসংখ্য ফুটো ছিল। তার মুখের এরকম ভাবান্তর হতে অনেকবার দেখেছি, এর চেয়েও বেশি অস্থির হতেও দেখেছি। হঠাৎ তার চোখ মুখ কেমন যেন হয়ে যেত, উঠে অস্থিরভাবে পায়চারি করতেন, মনে হতো জিভটা যেন চিবুচ্ছেন। নাকটা খুব জোরে কুঁচকে খুব ঘন ঘন চিবুতেন মনে হতো। ছোট্ট একটা হাত আয়না ছিল তার, চালে গোঁজা থাকত সেটা। পায়চারি করতে করতে হঠাৎ সেইটে পেড়ে ভ্রুকুটি সহকারে নিজের প্রতিচ্ছবির দিকেই চেয়ে থাকতেন খানিকক্ষণ। অতীত জীবনে যেসব দূরতিক্রম্য বাধা তিনি অতিক্রম করতে পারেননি, অন্যায়ভাবে নিয়তির কাছে যতবার পরাভূত হয়েছেন, তার সমস্ত পুঞ্জীভূত গ্লানি তাকে মাঝে মাঝে পাগল করে তুলত বোধ হয়। আয়নার দিকে চেয়ে নিজেই নিজেকে ভ্যাংচাতেন, হয়তো কথঞ্চিত শান্তি পেতেন তাতে। বাবার কথা শুনে বললেন, কাল থেকে ঘা ধোয়াব? সে কি, 3-3খানা ডিকশনারি আনতে দিয়েছি আমি। অত ডিকশনারি কি হবে? মুখস্থ করব। মুখস্থ করবে? কি হবে ডিকশনারি মুখস্থ করে? তাছাড়া অত পড়েই বা তোমার লাভ কি? পরীক্ষা তো তোমায় দিতে দেবে না। দেবে না কেন? এটাই নিয়ম। প্রাইভেটলি মেয়েরা পরীক্ষা দিতে পারে, আর পারে শিক্ষকেরা, তা 3 বছর চাকরি করার পর। অর্জুন কাকা বললেন, শুনেছি হাই স্কুলে টেস্ট পরীক্ষা দিয়ে ম্যাট্রিক দেওয়া যায়। তা যায় বটে, কিন্তু তারপর তার পারবে না, কলেজে ভর্তি হতে হবে, আই পাস করতে বুড়ো হয়ে যাবে। তাতে লাভটা কি হবে? তার চেয়ে এটাতেই লেগে পড়ো। কম্পাউন্ডার যদি হতে পারো তবে কাজ হবে একটা। অর্জুন কাকা চুপ করে রইলেন। পরদিন থেকে অ্যাপ্রেন্টিস ড্রেসারের পদে বহাল হয়ে গেলেন তিনি। ড্রেসার করিম মিয়ার কাছ থেকে প্রথম পাঠ নিলেন ব্যান্ডেজ কি করে পাকাতে হয়। করিম মিয়ার খুব সুবিধা হল। ছাপোষা লোক তিনি। মুরগি, ছাগল, গোটা 2 বিবি এবং গোটা 12 ছেলে মেয়ে নিয়ে এত ব্যতিব্যস্ত থাকতে হতো তাকে যে হাসপাতালের কাজে মন দেবার অবসর পেতেন না। বাবার কাছে প্রায় বকুনি খেতেন। অর্জুন কাকাকে সাগরেদ পেয়ে বেঁচে গেলেন তিনি। অর্জুন কাকাই সমস্ত কাজ করতে লাগলেন। সূর্যোদয়ের পূর্বে ব্যান্ডেজ পাকানো, ছুরি কাঁচি পরিষ্কার করা, খাতায় রুল টানা, টেবিল ঝাড়া সমস্ত হয়ে যেত। হাসপাতালের চাকরটা আসতে দেরি করলে তার কাজও করে দিতেন। কম্পাউন্ডার হারাধনবাবু প্র্যাকটিস করবার সময় পেলেন। স্টক মিক্সচার, স্টক মলম অর্জুন কাকাই করতে শিখে গেলেন অল্প কিছুদিন পর। সার্জিক্যাল যন্ত্রপাতি নিয়মিত পরিষ্কার করতেন। লেবেল ময়লা হয়ে গেলে পরিষ্কার অক্ষরে লিখতেন সেগুলি। এমনকি বাবার হয়ে রিটার্নও করে দিতেন প্রত্যহ। অর্জুন কাকা হাসপাতালের অপরিহার্য অঙ্গ হয়ে উঠলেন দেখতে দেখতে। হাসপাতালের চেহারাই বদলে গেল। অর্জুন কাকার দৈনন্দিন কার্যক্রমও বদলে গেল অবশ্য খানিকটা। মজুরি খাটবার জন্য আর বেরুতেন না। অ্যাপ্রেন্টিস ড্রেসার হিসেবে সিভিল সার্জন যে বেতন মঞ্জুর করেছিলেন, যদিও তা সামান্যই, কিন্তু তাতেই সন্তুষ্ট থাকতেন তিনি। লেখাপড়া বন্ধ করেননি, বরং বাড়িয়েছিলেন। বাংলায় বসুমতী সংস্করণের বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে অনেক গ্রন্থাবলী কিনে পড়েছিলেন তিনি। ইংরেজিতে রবিনসন ক্রুসো, গ্যালিভার্স ট্রাভেলস, পিলগ্রিমস প্রোগ্রেস জাতীয় বই কিনে শেষ করতে লাগলেন একটার পর একটা। ডিকশনারি মুখস্থ করবার উদ্যমটা নিয়োজিত করতে হলো ড্রেসারি বিষয়ক জ্ঞান আহরণে। কোর্স ছিল অবশ্য ছোট একখানা চটি বই, কিন্তু ওইটুকুতেই সন্তুষ্ট থাকবার লোক অর্জুন কাকা নন। তিনি সেই বই আগাগোড়া মুখস্থ তো করলেনই, সে বিষয়ে আরও যেসব বই বাজারে ছিল
তাও আনিয়ে পড়ে ফেললেন একে একে। এতে কিন্তু ফল শেষ পর্যন্ত ভালো হল না, কারণ সাহেব বদলি হয়ে গিয়েছিলেন, তার জায়গাতে এসেছিলেন অন্য একজন লোক। এত বড় একজন দিগ্গজকে পরীক্ষার্থী রূপে পাবেন আশা করেননি। কোনো কোনো বিষয়ে অর্জুন কাকার জ্ঞান তার চেয়েও বেশি, এটা বরদাস্ত করা শক্ত হলো তার পক্ষে। তিনি সহজ সরল উত্তর প্রত্যাশা করেছিলেন, কিন্তু অর্জুন কাকা অনেক বই পড়েছেন, একই প্রশ্নের বিচিত্র নানা উত্তর তার জানা ছিল। প্রত্যেক ব্যান্ডেজের উদ্ভব, উপযোগিতা, ইতিহাস, সুবিধা অসুবিধা তন্ন তন্ন করে পড়েছিলেন তিনি। বড় বেশি কথা বলছে দেখে পরীক্ষক ধমক দিলেন। অর্জুন কাকা ধমকে নিরস্ত হবার লোক নন। রাত জেগে অনেক বই পড়েছেন, সমানে তর্ক করতে লাগলেন। পরীক্ষকের সঙ্গে তর্ক করা ডাক্তারি লাইনে শ্রেষ্ঠতম অপরাধ। ফেল হয়ে গেলেন তিনি। ফেল হয়ে অর্জুন কাকা যেদিন ফিরে এলেন, সেদিনও ওই রকম মুখভাব দেখেছিলাম তার। হতাশা, জেদ, ক্ষোভ এবং সমস্তটার জন্য দায়ী যে দুরতিক্রম্য নিয়তি, তার বিরুদ্ধে আক্রোশ, এই সবগুলো একসঙ্গে যেন ফুটে উঠেছে তার মুখভাবে, চোখের দৃষ্টিতে। সমস্ত দিন ঘর থেকে বেরোলেন না, মাঝে মাঝে সমস্ত মুখ ভ্রুকুটি কুটিল হয়ে উঠেছে। চালে গোঁজা আয়নাটা পেড়ে অতি কুৎসিতভাবে নিজেকে ভ্যাংচাচ্ছেন। অবশ্যই একদিন মাত্র। পরদিন থেকে আবার কাজে লেগে গেলেন পূর্ণ উদ্যমে, যেন কিছুই হয়নি। পরের বার পাশ করলেন, কম্পাউন্ডি পড়বার জন্য স্কলারশিপও পেলেন। কিন্তু একটা মুশকিল হল, কম্পাউন্ডি পড়বার জন্য কটক যেতে হবে। পরিবার রেখে যাবেন কার কাছে? দিন কয়েকের ছুটি নিলেন। ছুটির পর ফিরে এসে কিন্তু যে খবর দিলেন তা অভাবনীয়। পাশের গ্রামেই অর্জুন কাকার স্বজাতি বর্ধিষ্ণু গৃহস্থ ছিল এক ঘর। বেশ ভালো অবস্থা, ছোটখাটো জমিদারি আছে, তার 7 ছেলে। তিনি নাকি তার 7 ছেলের সঙ্গে অর্জুন কাকার 7 মেয়ের বিয়ে দিতে চান। হাসপাতালে চাকরি হওয়াতে এবং আমাদের সম্পর্কে আসাতে অর্জুন কাকার একটা খ্যাতি রটে গিয়েছিল নিজেদের সমাজে। এই প্রস্তাবে আনন্দিত হওয়ার কথা, কিন্তু অর্জুন কাকা এতে বিপন্ন বোধ করলেন। এ এক মহা আফত হল। অর্জুন কাকা আপদকে আফত বলতেন। বাবা বলতেন, আমার তো মনে হচ্ছে ভালোই হলো। মেয়েদের বিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে পড়তে যাও তুমি, মেয়েরা তোমার সুখে থাকবে। ওরা বড় লোক। বড় লোক বলেই তো আমার আপত্তি। বড় লোক মানেই পাজি, বদমাস, চোর, লম্পট। হঠাৎ উত্তেজিত হয়ে উঠলেন অর্জুন কাকা। আপনি তো জানেন ডাক্তারবাবু, এই জমিদার শালারাই দেশটাকে চুষে খেয়ে ফেললে। আমার কি হয়েছিল আপনি তো সবই জানেন। আপনি না থাকলে আমাকে কাঁচাই খেয়ে ফেলত শালারা। সবাই খারাপ নয়, এরা লোক ভালো। আপনি বলছেন? অর্জুন কাকার মুখভাব আবার সেই রকম হয়ে উঠতে লাগল ক্রমশ। বড় লোকদের সঙ্গে কুটুম্বিতে করবার ইচ্ছে নেই তার, কিন্তু বাবা যখন এতে মত দিচ্ছেন তখন তা অমান্য করবার সাধ্যও নেই। দুর্লঙ্ঘ নিয়তি। বাবা বললেন, তোমার মেয়েদের যদি বিয়ে না দাও তাহলে কার কাছে রেখে যাবে এদের? মাসখানেকের মধ্যেই তো কটক যেতে হবে তোমাকে। তার জন্য আমার ভাবনা ছিল না। আমার এক খুড়তুতো ভাইয়ের কাছে রেখে যাব ভেবেছিলাম। তাকে আনবার জন্যই কসবায় গিয়েছিলাম ছুটি নিয়ে। তোমার যা খুশি করতে পারো, কিন্তু আমার মনে হয় মেয়েদের বিয়ে দিয়ে যাওয়াই ভালো। এই বলে বাবা উঠে গেলেন। অর্জুন কাকা চুপ করে বসে রইলেন। ক্রমশ তার নাসারন্ধ্র বিস্ফারিত হতে লাগল। চোখ দুটো নিষ্পলক হয়ে রইল খানিকক্ষণ। তারপর পলক ফেলে জিভটা চিবোতে শুরু করলেন তিনি। বিয়ের দিনও এক কাণ্ড ঘটল। অর্জুন কাকা তার জমিদার বেয়াইকে জানিয়েছিলেন যে তিনি গরিব মানুষ, বেশি বরযাত্রীর হাঙ্গামা বরদাস্ত করবার শক্তি নেই তার। 20 জনের বেশি যেন বরযাত্রী আনা না হয়। বিয়ের দিন দেখা গেল 50টা ঢোল, 20টা রামসিংহে, 15টা কাঁসি এবং 10টা সানাই সমভিব্যাহারে এক বিরাট জনতা চতুর্দিক সচকিত করে অর্জুন কাকার বাড়ির দিকে অগ্রসর হচ্ছে। অর্জুন কাকা সোজা থানায় চলে গেলেন। দারোগাকে গিয়ে বললেন, আমার বাড়িতে ডাকাত পড়েছে, বাঁচান আমাকে। দারোগা সাহেব ঘোড়া ছুটিয়ে সত্যি গিয়ে হাজির হয়েছিলেন অকুস্থলে। ব্যাপারটা অবশ্য পরিহাসেই পর্যবসিত হল শেষ পর্যন্ত।
অর্জুন কাকার বেয়াই শুধু লোকজনই আনেননি, তাদের বসবার, শোবার, খাবার সমস্ত আয়োজনই সঙ্গে করে এনেছিলেন। অর্জুন কাকার বাড়ির সামনের মাঠে তার প্রকাণ্ড তাঁবু পড়েছিল। অর্জুন কাকা কিন্তু এতে খুশি হলেন না, অপমানিত বোধ করলেন। ধনী হস্তের এই অভিনব অস্ত্রে আহত হয়ে চুপ করে রইলেন, কারণ এ নিয়ে বাদ প্রতিবাদ চলে না। গুম হয়ে বসে রইলেন কেবল। হয়তো নির্জনে মুখভঙ্গি করে নিজেই নিজেকে ভেঙচেছিলেন, কিন্তু সে খবর আমরা জানি না। মেয়েদের বিয়ে হয়ে গেল। অর্জুন কাকা নিজের স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে কটক চলে গেলেন। এরপর 2 বছর অর্জুন কাকার কোনো খবর পাইনি। মাইনর পাশ করে আমরা শহরের হাই স্কুলে গিয়ে ভর্তি হলাম। অর্জুন কাকা কটকে কম্পাউন্ডারি পড়ছেন, এইটুকু শুধু জানলাম। মাঝে কার মুখে যেন শুনেছিলাম অর্জুন কাকা সেখানেও সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। বছর 2 পরে অর্জুন কাকা হঠাৎ হাজির হলেন একদিন, সঙ্গে তার 7 জামাই। তাদের স্কুলে ভর্তি করে দিয়ে গেলেন। আমাদের অনুরোধ করলেন আমরা যেন একটু দেখাশোনা করি। সঙ্গে সঙ্গে নিজেই বললেন, বলছি বটে, কিন্তু কিচ্ছু হবে না, বড় বিলাসী। আর সঙ্গে আপদ জুটেছে এক পিসি। মুখ ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। কিছুক্ষণ বসে রইলেন চুপ করে, পরের ট্রেনেই চলে গেলেন। আমরা বোর্ডিংয়ে থাকতাম। অর্জুন কাকার জামাইরা একটা বাসা ভাড়া করে রইল। সঙ্গে এলো পিসি, তিনি হলেন গার্জেন। জমিদারি থেকে প্রচুর দুধ, দই, মাছ, ঘি, আম, কাঁঠাল সরবরাহ হতে লাগল। স্কুলের কয়েকজন শিক্ষক তাদের প্রাইভেট পড়াতে লাগলেন। স্থানীয় মণিহারি দোকানটার বিক্রি বেড়ে গেল। অর্জুন কাকার জামাইদের নিত্য নতুন সাজসজ্জায় আমরা ঈর্ষান্বিত হতে লাগলাম। কিন্তু অর্জুন কাকা যা বলেছিলেন শেষ পর্যন্ত তাই হল। অর্থাৎ আবার শুনলাম অর্জুন কাকা এসেছেন। শুধু এসেছেন নয়, এসে গোবেড়েন করছেন প্রত্যেক জামাইকে। বেচারাদের আর্তনাদে পাড়ায় একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে নাকি। দেখতে গেলাম, গিয়ে দেখি বাইরের বারান্দায় ভাঙা আয়না, চিরুনি, স্নো পাউডার, সিগারেট বাক্স, শৌখিন জামা, শাল প্রভৃতি ইতস্তত ছড়ানো। চতুর্দিক নিস্তব্ধ। বাইরের দিকে একটা জানালা ছিল, উঁকি দিয়ে দেখি অর্জুন কাকা পেছনে দুহাত রেখে ক্রমাগত পায়চারি করছেন আর জিভ চিবুচ্ছেন। মুখভাব ভয়াবহ। চুপি চুপি সরে পড়লাম। অর্জুন কাকা সেই দিনই চলে গেলেন। তারপর দিন জামাইরাও স্কুল থেকে নাম কাটিয়ে চলে গেল। এ নিয়ে শুনেছি বেয়াইয়ের সঙ্গে ঘোরতর মনোমালিন্য হয়েছিল অর্জুন কাকার, কিন্তু বাবা মাঝে পড়ে মিটিয়ে দিয়েছেন সব। আমি ক্রমশ ম্যাট্রিকুলেশন পাশ করে কলেজে ভর্তি হলাম। তারপর আইএসসি পাশ করে গেলাম মেডিকেল কলেজে। অর্জুন কাকার খবর অনেকদিন পাইনি। শুধু এটুকু শুনেছিলাম যে তিনি কম্পাউন্ডারি পাশ করে ডিস্ট্রিক্ট বোর্ডের নানা হাসপাতালে চাকরি করে বেড়াচ্ছেন। এবার ছুটিতে বাড়ি এসে দেখলাম অর্জুন কাকা আমার অপেক্ষায় বসে আছেন। আমার জন্যই বিশেষ করে ছুটি নিয়ে এসেছেন তিনি। কেন এসেছেন শুনে অবাক হয়ে গেলাম। আমার কাছে তিনি অ্যানাটমি, ফিজিওলজি এবং ফার্মাকোলজি বিষয়ে জ্ঞান আহরণ করতে চান। তুমি তো পড়ছো এসব, আমাকে সহজ ভাষায় বুঝিয়ে দাও। বলা বাহুল্য, বিপন্ন হলাম। কিন্তু অর্জুন কাকাকে নিরস্ত করার সাধ্য আমার ছিল না। একবার শুধু ইতস্তত করে বললাম, এখন আর এসব পড়ে কি করবেন? তখন তার বয়স 60-এর কাছাকাছি। আমার কথা শুনে বিস্ময় বিস্ফারিত দৃষ্টিতে চাইলেন আমার দিকে, যেন আমি অদ্ভুত হাস্যকর কিছু বলেছি। কি করব? বাহ! একটু থেমে তারপর বললেন, শিখব, শিখতে দোষের কি আছে? তাছাড়া চাকরি করার আর ইচ্ছা নেই, সব শালা চোর। প্র্যাকটিস করব ঠিক করেছি। আমাকে ডাক্তারিটা ভালো করে শিখিয়ে দাও তুমি। যতদিন বাড়িতে ছিলাম অর্জুন কাকার সঙ্গে পড়তে হতো। নিজের অক্ষমতায় লজ্জা হতো আমার। ওই বৃদ্ধের উৎসাহের সঙ্গে কিছুতেই পাল্লা দিতে পারতাম না। প্রত্যহ রাত্রে 11টায় শুয়ে ভোর 4টের সময় উঠবার শক্তি আমার ছিল না। কিন্তু অর্জুন কাকা নাছোড়, রোজ ডাকাডাকি করে ঠিক তুলতেন আমাকে। কেবল দুপুরটা ছুটি পেতাম। অর্জুন কাকা সেই সময় আমাদের বাড়ির বাইরের দিকের একটা ছোট ঘরে আশ্রয় নিতেন। খিল দিয়ে দিতেন ভেতর থেকে। আমি মনে করতাম ঘুমোনো বোধ হয়। একদিন জানলা দিয়ে উঁকি মেরে দেখি
পেছনে দুহাত রেখে পরিক্রমণ করে বেড়াচ্ছেন সারা ঘরটা। জিভ চিবুচ্ছেন। ক্ষোভ, দুঃখ, ঘৃণা, ব্যঙ্গ মূর্ত হয়ে উঠেছে সমস্ত মুখে। হাতের ছোট আয়নাখানা, মাঝে মাঝে সেটা তুলে ধরছেন মুখের সামনে আর ভ্যাংচাচ্ছেন নিজেকে। ছুটি ফুরোতে আমি পালিয়ে বাঁচলাম। কলকাতায় ফিরেই কিন্তু অর্জুন কাকার বড় বড় স্পষ্টাক্ষরে লেখা চিঠি পেলাম একখানা। অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি এবং মেটেরিয়া মেডিকা বিষয়ক বাংলা ভাষা এবং সহজবোধ্য ইংরেজি ভাষায় যত বহি সংগ্রহ করিতে পারো অবিলম্বে আমার নামে ভিপি যোগে পাঠাইয়া দাও। যা পেলাম পাঠিয়ে দিলাম। কিছুদিন পর খবর পেলাম অর্জুন কাকা সত্যি চাকরি ছেড়ে দিয়ে প্র্যাকটিস আরম্ভ করেছেন। তারও কিছুদিন পর আমার মেসে এসে হাজির হলেন একদিন, সঙ্গে ৬-৭ বছরের একটি ছেলে। বললেন, এটি আমার নাতি, মেয়ের ছেলে। একে একটা ভালো স্কুলে ভর্তি করব বলে এনেছি। ওখানে কিছু হবে না, তুমি একটা ভালো স্কুল বেছে দাও। শুনেছি মটন স্কুলে কড়া শাসন, সেখানে দিলে কেমন হয়? কি হবে অত কড়া শাসনে রেখে? তুমি বোঝো না, কড়া শাসনই দরকার, তা না হলে এসব ছেলের কিচ্ছু হবে না। তারপর একটু হেসে কবি হেমচন্দ্রের সাহায্য নিয়ে বললেন, হ্যাঁ, এসব দৈত্য নহে তেমন। চকিতের মধ্যে মুখের পেশিগুলো কুঞ্চিত হয়ে উঠল। মনে হলো জিভটাও যেন নড়ে উঠল মুখের মধ্যে একবার, কিন্তু তা ক্ষণিকের জন্য। ছেলেটিকে কাছে টেনে নিয়ে জিজ্ঞাসা করলাম, কি নাম তোমার? চিতুয়া। অর্জুন কাকা ধমক দিয়ে উঠলেন, চিত্তরঞ্জন বলতে পারো না? তারপর আমার দিকে ফিরে বললেন, এমন অসভ্য এরা, ভালো একটা নাম রাখলাম চিত্তরঞ্জন, সে নাম কি করে ফেললে চিতুয়া। সবাই ডাকছে চিতুয়া চিতুয়া। চিত্তরঞ্জন শব্দ তো মুখ দিয়ে বাহিরই হয় না। কি করবে বেচারা? অর্জুন কাকার ওপরের ঠোঁটটা একটু কেঁপে গেল। চিত্তরঞ্জনকে মিত্র ইনস্টিটিউশনে ভর্তি করে দিলাম। মর্টনের উপরই অর্জুন কাকার ঝোঁক বেশি ছিল, কিন্তু আমি মানা করাতে আমার কথাটা রাখলেন। যাবার সময় বলে গেলেন, টাকার কোনো অভাব হবে না, এর বাবা না দেয় আমি দেব, কিন্তু পড়াশোনার ভালো ব্যবস্থা হওয়া চাই। বিলাসিতা না করে সেটা দেখো। আমি যতদিন কলকাতায় ছিলাম যথাসাধ্য চেষ্টা করেছিলাম চিতুয়া যাতে চিত্তরঞ্জন নামের মর্যাদা অর্জন করতে পারে, কিন্তু কিছুতেই কিছু হলো না। একটা অদৃশ্য শক্তি যেন প্রতিকূলতা করতে লাগল। চুম্বক যেমন লৌহকণা আকর্ষণ করে, চিতুয়া তেমনি নানা কুসঙ্গী জোটাতে লাগলো চারদিকে। ক্লাস প্রমোশন অবশ্য পেলে, কিন্তু নিজের জোরে নয়, আমার তদবিরে। এরপর অর্জুন কাকার যে স্মৃতিটা আমার মনে পড়ছে তা আমার বিলেত যাওয়ার ঠিক আগের ঘটনা। ভালো ডাক্তার হতে হলে এখানকার ডিগ্রি যে পর্যাপ্ত নয়, এ ধারণা আমার মনে তখন বদ্ধমূল হয়েছিল। এখন যদিও বদলেছে, তখন কিন্তু নামের পেছনে একটা বিলেতি ডিগ্রি লাগাবার জন্য লোলুপ হয়ে উঠেছিলাম। বাবাকে বললাম, তিনি বিব্রত হয়ে পড়লেন একটু। ছেলেকে বিলেত পাঠাবার সঙ্গতি তার ছিল না, কিন্তু আমাকে সোজা নাও বলতে পারলেন না। ছেলে পড়তে চাইছে, অর্থাভাবে তার পড়া হবে না, ব্যাপারটা কষ্টদায়ক হয়ে উঠল তার কাছে। তিনি ধারের চেষ্টা করতে লাগলেন। এমন সময় আমাদের এক আত্মীয় এসে খবর দিলেন যে একজন বড়লোক আমার বিলেত যাওয়ার সমস্ত খরচ বহন করতে প্রস্তুত আছেন, যদি আমি বিলেত যাওয়ার পূর্বে তার মেয়েটিকে বিয়ে করি। আমি চিরকাল পণপ্রথার বিরুদ্ধে বক্তৃতা করে এসেছি, সুতরাং এই প্রস্তাবে রাজি হতে পারলাম না। এইসব নিয়ে আমাদের বাড়িতে আলাপ আলোচনা চলছে, হঠাৎ অর্জুন কাকা এসে উপস্থিত হলেন। আমি বাড়িতে এসেছি খবর পেলেই তিনি আসতেন এবং ডাক্তারের নানা তথ্য আহরণ করতেন আমার কাছ থেকে। তিনি আমাদের বাড়ির লোকের মতনই হয়ে গিয়েছিলেন। তিনিও শুনলেন সব শুনে চুপ করে রইলেন খানিকক্ষণ। সবাই চলে গেলে আমাকে বললেন, বিয়ে করে বিলেত যাও না, ভালোই তো, শ্বশুরের টাকা নিতে তোমার আপত্তি কেন? ওর মধ্যে বড় লোকের দম্ভ প্রচ্ছন্ন আছে একটা, সেটা আমি সহ্য করতে পারবো না। বাহ! অর্জুন কাকা প্রশংসমান দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন। ক্ষণকাল চুপ করে থেকে বললেন, বিলেত যেতে কত টাকা লাগে? ৫-৬ হাজার। মোটে? আমি দেব তোমাকে টাকা। আপনি? হ্যাঁ, ৬,০০০ টাকা আমার পোস্ট অফিসে আছে,
কালই বাহির করে আনতে পারি। তুমি নাও টাকাটা, তোমাদের জন্যই তো আমার সব, আমার তো কিছুই ছিল না। চুপ করে রইলাম। কাল তাহলে টাকাটা বাহির করি? না থাক। আপত্তি করছো কেন? থাক না আপনার টাকা, আপনার নাতিরা তো মানুষ হয়নি এখনো। হবেও না, সব শালা গুন্ডা হচ্ছে। তাছাড়া ওদের টাকার অভাব কি, আমি ওদের দেব না কিছুই। তুমি নাও, ভালো কাজে খরচ হলে আমার তৃপ্তি হবে। কি বলো, বাহির করি? অর্জুন কাকার চোখের আগ্রহ ফুটে বেরোতে লাগলো যেন। না থাক। কেন, আমাকে পর ভাবছ? একটু মুচকি হেসে আমি উঠে গেলাম। অর্জুন কাকা একা বসে রইলেন। ফিরে এসে দেখি তিনি পায়চারি শুরু করেছেন। উত্তর দিকের বারান্দাটায় ক্রমাগত চক্কর দিচ্ছেন। পেছনে 2 হাত মুষ্টিবদ্ধ, ভ্রুকুটি কুটিল মুখ, চোখের দৃষ্টি দিয়ে যা বিচ্ছুরিত হচ্ছে তা অবর্ণনীয়। আমাকে দেখতে পেলেন না, আমিও সরে গেলাম সেখান থেকে। কিছুদিন পরেই একটা জাহাজের চাকরি নিয়ে আমি বিলেত চলে যাই। অর্জুন কাকার সঙ্গে আমার আর দেখা হয়নি। দেখা হলো বিলেত থেকে ফেরবার পর। হঠাৎ এক রাত্রে এসে হাজির, কিন্তু সকালে উঠে দেখি অর্জুন কাকা নেই। তার উনুনটি বাইরের বারান্দার নিচে ধোঁয়াচ্ছে। চাকরটা বললে, বুড়োবাবু আমার কাছ থেকে কিছু কয়লার ঘুঁটে নিয়ে নিজের হাতে উনুনে আঁচ দিয়ে গঙ্গা স্নান করতে গেছেন, এক্ষুনি ফিরবেন। হাতে বিশেষ কোনো কাজ ছিল না, তার অপেক্ষাতেই বসে রইলাম। বিলিতি ডিগ্রি সত্ত্বেও চাকরি পাইনি, প্র্যাকটিসও জমাতে পারি না। কোটিপতি হবার আশায় কলকাতা শহরে গিয়ে বসেছিলাম কিছুকাল, কিছু হয়নি। এখন এই মফস্বল শহরে এসে বসেছি। কোটিপতি হবার সম্ভাবনা না থাকলেও গ্রাস আচ্ছাদন জুটবে বলে মনে হচ্ছে। 10টার সময় এক জায়গায় যেতে হবে, তার আগে হাতে কোনো কাজ নেই। অর্জুন কাকার অপেক্ষায় বসে রইলাম। একটু পরই অর্জুন কাকা শিবস্তোত্র আওড়াতে আওড়াতে এলেন। শুধু গা শুধু পা, এক হাতে 1 ঘটি জল, অন্য হাতে ভিজে কাপড় গামছা। অর্জুন কাকা, এত ভোরে কষ্ট করে গঙ্গা নাইতে গেলেন কেন? চাকরটাকে বললেই তো সে বাথরুম দেখিয়ে দিত। কষ্টটা আর কি, এতেই অভ্যস্ত আমি। ভিজে কাপড় গামছা জানলার গড়াদেতে বেঁধে শুকুতে দিলেন। তারপর এক হাতেই জ্বলন্ত উনুনটা তুলে নিয়ে এলেন বারান্দায়। বারান্দায় উনুন রাখতে তোমার আপত্তি নাই তো? না, উনুন দিয়ে কি করবেন? দেখি না, বলেই জলের ঘটিটা বসিয়ে দিলেন তাতে। তারপর উনুনের ধারে ছোট মোড়াখানা টেনে এনে তার উপর বসে গা হাত পা সেঁকতে লাগলেন। তুমি সরে এসে বসো না, সোয়েটারই পরো আর শালি গায়ে দাও, এর কাছে কিছু নয়। অর্জুন কাকা হাত গরম করে 2 গালে দিতে লাগলেন। 2 পা ফাঁক করে উনুনটাকে 2 পায়ের মাঝখানে রেখে দাঁড়ালেন 2-1 বার। চাকর চায়ের ট্রে নিয়ে প্রবেশ করল। অর্জুন কাকার সঙ্গে আমার যে কি সম্পর্ক তা স্ত্রীকে সবিস্তারে বলেছিলাম। ট্রের দিকে এক নজর চেয়ে বুঝলাম সম্মানিত অতিথির মর্যাদা রক্ষা করবার জন্যে বদ্ধপরিকর হয়েছে সে। অর্জুন কাকা সবিস্ময়ে বললেন, এসব কি? একটু চা খান। আমার কথা ভুলে গিয়েছ দেখছি। চা তো আপনি খেতেন। চা তো খাবই, ওই জল হচ্ছে, চা দুধ চিনি আনতে বলো। আমার বাক্সে সব আছে, কিন্তু তোমার এখানে এসেছি, তোমারটাই খাবো আজ। শৌখিন পেয়ালার 1-আধ চুমুক খেয়ে কিছু হবে না আমার। বেশ তো, বেশি করেই খান না। আমি নিজের হাতে করব, নিজে খাবো, তোমাকেও খাওয়াবো। খাবার টাবারগুলো? আমি তো সকালে কিছু খাই না, তুমি জানো। আগে দই চিড়া খেতাম, এখন তাও ছেড়ে দিয়েছি। আজকাল একবার খাই, শুধু দুপুরে, তাও নিরামিষ। এত খাবার কি হবে তাহলে? আপনার জন্য এনেছে। বেশ, আমিই তোমাদের দিচ্ছি, খাও। তোমার ছেলে মেয়েদের ডাকো। ছেলেপিলে কটি তোমার? একটিও হয়নি এখনো। কেন? সবিস্ময়ে প্রশ্ন করলেন অর্জুন কাকা। আধুনিক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে অর্থনৈতিক যুক্তি অনুসারে আমি যে জন্মনিরোধ ব্যাপারে লিপ্ত আছি তা আর তাকে বলতে পারলাম না। চুপ করে রইলাম। অর্জুন কাকা চাকরটাকে বললেন, তুমি এসব নিয়ে যাও, মাকে বলো কিছু চা চিনি আর দুধ পাঠিয়ে দিতে।
তোমার বাবুর জন্য একটা কাপ রেখে যাও খালি। চাকর সব নিয়ে এলো। অর্জুন কাকা চায়ের পাতা শুঁকে বললেন, এ চা ভালো নয়, তোমার ঠকিয়েছে তোমাকে। একটু লজ্জিত হলাম। সত্যি কথাই বলেছেন অর্জুন কাকা, ঠকায়নি। অর্থাভাবে সস্তা দামের চাই ব্যবহার করি। শহরের অধিকাংশ বাড়িতে পেয়ালারি চাকচিক্য। চা খেল। অর্জুন কাকার ঘটির জল ফুটে উঠল। তরঙ্গ থেকে তিনি কুচকুচে কালো পাথরের বেশ একটি বড় গ্লাস বার করলেন, একটি পিতলের ছাঁকনিও। চা তৈরি করলেন, আমাকে 1 কাপ দিলেন, নিজে 1 গ্লাস নিলেন। চা খেতে খেতে নিজের কথা বলতে লাগলেন। মূর্খ জামাইদের সঙ্গে বনিবনাও হয়নি তার, নাতিও মনের মতো হয়নি, স্ত্রী মারা গেছেন, প্র্যাকটিস করতে আর ভালো লাগে না। দুনিয়ার কারোর সঙ্গে বনল না, বানপ্রস্থ অবলম্বন করাই ঠিক করেছেন শেষকালে। তোমার প্র্যাকটিস হচ্ছে কেমন? চলে যাচ্ছে। হবে হবে, তোমার ঠিক হবে। আম গাছে আমই ফলবে। খানিকক্ষণ চুপ করে বসে রইলেন। আচ্ছা, তুমি বসো, আমি বাজারটা ঘুরে আসি। অর্জুন কাকা চলে গেলেন। আমিও রোগী দেখতে বেরোলাম। যখন ফিরলাম তখন বেলা 12টা। ফিরে দেখি অত্যন্ত উত্তেজিত অবস্থায় অর্জুন কাকা বসে আছেন। খুব অদ্ভুত জিনিস দেখলাম একটা। কি দেখবে? চলো না, কাছেই। বলুন না কি? না দেখলে বুঝতে পারবে না, 5 মিনিটের পথ, চলো না। যেতেই হলো। অর্জুন কাকা আমাকে নিয়ে গেলেন এক লোহার দোকানে। ওই দেখো। কি? বিস্ময়কর কিছু দেখতে না পেয়ে বিস্মিত হচ্ছিলাম। লোহার চাদরটা দেখছো না? হাত দিয়ে দেখো কত মোটা। কোট প্যান্ট পরা ছিল, ঝুঁকতে একটু কষ্ট হলো। তবু অর্জুন কাকার আগ্রহাতিসাহ্যে ঝুঁকে লোহার চাদরের ঘনত্ব অনুভব করলাম। ভালো নয়? হ্যাঁ, বেশ পুরো মনে হচ্ছে। পুরোই দরকার। কি করবেন এ দিয়ে? উনুন, চমৎকার উনুন হবে এতে। তোমার জন্য একটা করতে দিই, কি বলো? দিন। উনুনের দরকার ছিল না, কিন্তু অর্জুন কাকাকে ক্ষুণ্ণ করতে পারলাম না। অর্জুন কাকা সোৎসাহে আরও খানিকটা লোহার চাদর, শিক, আংটা প্রভৃতি কিনে নিজেই সেগুলো কামারের ওখানে বয়ে নিয়ে গেলেন। কুলি করতে দিলেন না। কামারকে বললেন, আর একটা উনুনও করতে হবে, বেশ ভালো মজবুত করে, বুঝলে? তারপর আমার দিকে ফিরে বললেন, বাজারে যে তৈরি তোলা উনুন পাওয়া যায় সেসব ঠিক মজবুত নয়, এ দেখো কিরকম হবে। ফেরবার পথে বললেন, এখানে কাঠও বেশ পাওয়া যায়, কাঁঠাল কাঠের দর করে এসেছি, একটা সিন্দুকও করিয়ে নেব ভাবছি। তার পরদিন শুধু কাঁঠাল কাঠ নয়, স্ক্রুপ, কবজা, কাঁটা, লোহার পাত, যন্ত্রপাতি সমন্বিত এক ছুতোর মিস্ত্রি এসে হাজির হল। অর্জুন কাকা সোৎসাহে সিন্দুক করাতে লেগে গেলেন। আমাকে বললেন, সিন্দুকটা এমনভাবে করাবো যাতে আমার কুলিয়ে যায় ওতে। বিছানাপত্তর, খাওয়া দাওয়ার জিনিস, উনুনটা, বাসন 2-1খানা, বইটই, 5টা পুটুলি করে আর কি হবে? আমার কটা জিনিসই বা আছে। একটু বড় করেই করাবো, রাত্রে যাতে ওর উপর শুতেও পারি, কি বলো? বেশ তো। উঠে পড়ে লাগলেন তিনি। সকাল থেকে আরম্ভ করে সন্ধ্যা পর্যন্ত মিস্ত্রিটার সঙ্গে ধস্তাধস্তি চলল। ভালো করে রাঁধা দাও না। ওর নাম কি রাঁধা দেওয়া? বার্নিশ হবে। ও কি করছো তুমি? একটু ভালো করে খেটে খুঁটে করো বাবা, মজুরি ছাড়া বকশিসও দেব তোমাকে, ফাঁকি দিও না। হ্যাঁ হ্যাঁ, ঠিক করে মেপে নাও। থামো থামো থামো, আমি ধরছি। আরে বাবা, কতবার বলবো তোমাকে, ভেতরে 4টে বড় বড় খোপ হবে। হ্যাঁ, 4টে। প্যাঁচ কষো না, দাঁড়াও দেখি। এই জাতীয় নানা উক্তি প্রায় শুনতে পাওয়া যেত। অর্জুন কাকা মেতে উঠলেন সিন্দুক নিয়ে, একেবারে শ্রান্তি ক্লান্তিহীন। জলের মতো পয়সাও খরচ হতে লাগল। পেতলের বড় বড় ডুমো ডুমো পেরেক কিনে আনলেন সিন্দুকের শোভাবৃদ্ধির জন্য। কোণে কোণে লোহার পাত দিলেন মজবুত করবার জন্য। মিল্টন কাপড় কিনে সিন্দুকের ভেতর আস্তর দিলেন। যত খরচই হোক, জিনিসটা মনোমতো করতে হয়। জীবনে কোনো জিনিসই মনোমতো হয়নি, এটাকে নিখুঁত করতেই হবে। আমার মনে হলো এই ধরনের একটা জেদ যেন পেয়ে বসেছে তাকে। অন্তত একটা কাজেও যে তিনি সম্পূর্ণভাবে সফল হয়েছেন, এই সান্ত্বনাটুকু আঁকড়ে তীর্থবাস করতে চান।
তার সমস্ত শক্তি, সমস্ত বুদ্ধির সমস্ত আগ্রহ যেন সিন্দুকটার উপর প্রয়োগ করেছেন। তাই সিন্দুকটা কিন্তু হলেও চমৎকার, যেমনি প্রশস্ত তেমনি মজবুত, তেমনি সুন্দর দেখতে। অর্জুন কাকা বললেন, এর উপর লাফাও তুমি। কেন? দেখো কত মজবুত। আহা, উঠে দাঁড়াও না। অনিচ্ছা সহকারেও সিন্দুকটার উপর উঠতে হলো। পা ঠুকলাম দু একবার, খুব মজবুত হয়েছে। অর্জুন কাকার মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। উনুন এসে গেল। অর্জুন কাকার তোরঙ্গটাও আমাকে উপহার দিলেন। তোরঙ্গের জিনিসপত্র সিন্দুকে পুরলেন, আরও নানা রকম জিনিস কিনে ভরতে লাগলেন সিন্দুকে। গোটা 2 তালা কিনলেন ভালো দেখে। ক্রমশ যাবার দিন ঘনিয়ে এলো। অর্জুন কাকা প্রথমে যাবেন প্রয়াগ, মাঘ মাসটা সেখানে কাটাবেন, তারপর থাকবেন কাশীতে এসে। অর্জুন কাকাকে তুলে দিতে স্টেশনে গেলাম। একটা কুলি সিন্দুকটা তুলতে পারল না, 2 জন লাগলো। ট্রেন এলো। কুলি 2 জন প্রাণপণে চেষ্টা করল সিন্দুকটাকে গড়িয়ে তুলতে, কিন্তু কিছুতেই পারলে না। সিন্দুকটা এত বেশি বড় হয়েছিল যে ট্রেনের দরজা দিয়ে কিছুতেই ঢুকল না। সুটকেস নিয়ে কত লোক উঠল নামল, কিন্তু সিন্দুক নিয়ে অর্জুন কাকা উঠতে পারলেন না। ট্রেন ছেড়ে গেল। অর্জুন কাকার দিকে চেয়ে দেখলাম তার সমস্ত মুখ ভ্রুকুটি কুটিল, ঘন ঘন জিভ চিবোচ্ছেন তিনি। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2তে শুনছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা অর্জুন মণ্ডল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।